আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে, সুতরাং প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষার আগে প্র্যাকটিস করবে। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটি দেখে নেব। দেখো সিলেবাসের মধ্যে তোমাদের যে পাঠ্য বই রয়েছে বাংলা, সেখানে হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত রচনাগুলো ছিল, অর্থাৎ যে গল্প, কবিতা, প্রবন্ধ ও নাটকগুলো ছিল আর কি, সব কিছুই থাকবে এই থার্ড ইউনিট টেস্টে বা ফাইনাল এক্সামে। তবে স্কুল থেকে তোমরা অবশ্যই একবার জেনে নেবে, কারণ যদি স্কুল থেকে কোনো গল্প, কবিতা তোমাদের বাদ দেয় তাহলে সেখান থেকে হয়তো প্রশ্ন আসবে না। নেক্সট হচ্ছে প্রফেসর শঙ্কুর যে ডায়েরি তোমাদের সহায়ক পাঠ রয়েছে, সেখানে 3টি পার্ট রয়েছে, বোমযাত্রী ডায়েরি, করভাস আর হচ্ছে স্বর্ণপর্ণী। এই 3টি পার্ট থেকে তোমাদের প্রশ্ন থাকবে। ব্যাকরণ থেকে অব্যয়, ক্রিয়া এবং প্রথম আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত ব্যাকরণ তোমাদের ছিল সেগুলোও থাকবে। নির্মিতি থেকে রয়েছে হচ্ছে প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ, গল্প লিখন, এইগুলো থাকবে। তো এই সব তোমাদের রয়েছে থার্ড ইউনিট টেস্টে বা ফাইনাল পরীক্ষায়। এগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে পাঠ্য বইগুলোয়। এরপর আমরা দেখবো তোমাদের নাম্বার বিভাজনটা কীরকম করা হবে। প্রথমে দেখো 18টা এমসিকিউ প্রশ্ন থাকবে। এগুলো হচ্ছে এক কথায় মানে এক নম্বর করে এই প্রশ্নগুলোর মান এবং সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। তো এই প্রশ্নগুলো গদ্য থেকে থাকবে 2টি, কবিতা থেকে থাকবে 2টি, প্রবন্ধ থেকে 2টি, নাটক থেকে 1টা, সহায়ক গ্রন্থ সেখান থেকে 3টি, এরপর ব্যাকরণ থেকে থাকবে 8টা। তো এরকম প্যাটার্নে তোমাদের যে অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন, সেগুলো এই একই প্যাটার্নে দেওয়া থাকবে, টোটাল 18টা। এগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে। নেক্সট 3 নম্বর মানের প্রশ্ন। দেখো প্রতিটা গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক গ্রন্থ সবগুলো থেকেই একটা করে 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। 3×5 15 নম্বর, 2টি করে প্রশ্ন থাকবে সাধারণত, সেখান থেকে একটি করে উত্তর লিখতে হবে। 5 নম্বর মানের প্রশ্ন তাই, একটি করে প্রশ্ন দেওয়া থাকবে, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক গ্রন্থ মানে 2টো করে প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে একটা করে উত্তর লিখতে হবে। আর যে তোমাদের প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ যেগুলো রয়েছে, প্রবন্ধ রচনা এর জন্য থাকবে 10 নম্বর। আর এই যে ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ, গল্প লিখন, ঠিক আছে, এইগুলোর থেকে তোমাদের থাকবে হচ্ছে 4 নম্বর। তো 14 নম্বর থাকবে এই নির্মিতি অধ্যায় থেকে, ঠিক আছে। তো এইরকম প্যাটার্নে তোমাদের কিন্তু প্রশ্ন হবে ফাইনাল পরীক্ষায়, টোটাল 90 নম্বর এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার দেখে নেব, সম্পূর্ণ উত্তর সহ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রাখা হয়েছে। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে তোমরা কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমরা দেখো কী করবে, সবার উপরে এই যে একটা অপশান দেখতে পাবে, এখানে ক্লিক করে তোমরা যে ক্লাসের পিডিএফগুলো চাইছো সেই ক্লাসটিকে সিলেক্ট করে নেবে। যদি সব ক্লাসগুলো এইভাবে করে সিলেক্ট করে নাও, দিয়ে সেভ চেঞ্জের বাটনে ক্লিক করলে কী হবে, সব ক্লাসেরগুলোই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। যদি কোনো নির্দিষ্ট ক্লাসের তুমি দেখতে চাও তাহলে সেই ক্লাসটাই সিলেক্ট করো। তো আমি এখানে ক্লাস 9-এরটা শুধুমাত্র সিলেক্ট করে রাখছি, এই যে ক্লাস 9-এরটা আমি সিলেক্ট করলাম, দিয়ে কী করবো, সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করে ইয়েস বাটন যদি ক্লিক করি, তাহলে ক্লাস 9-এর যে কোর্সগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো তুমি দেখতে পাবে, ঠিক আছে। যেমন প্রথমে দেখো রয়েছে গণিত, তারপরে ইংলিশ, তারপর হচ্ছে কি ভৌতবিজ্ঞান দেওয়া আছে, নেক্সট হচ্ছে জীবন বিজ্ঞান, তারপর হচ্ছে ভূগোল, ইতিহাস, বাংলা, ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ রয়েছে এবং এই প্রতিটা প্রাইসটা এখানে রাখা হয়েছে 119 119 টাকা। এই সব সাবজেক্টগুলো যদি তুমি একসঙ্গে নিতে চাও তাহলে মাত্র 499 টাকা কিন্তু সমস্ত সাবজেক্টের অধ্যায়ভিত্তিক যে প্রশ্নোত্তর দেওয়া থাকবে, ওকে। সেখানে মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া থাকবে 5টা করে, সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে এবং 5টি করে প্র্যাকটিস করার জন্য সেট তোমাদের দেওয়া থাকবে, সেখানে শুধুমাত্র কোশ্চেনগুলো থাকবে, ওকে। তবে এখানে তোমাদের যে ভৌতবিজ্ঞান আর হচ্ছে গণিত আর ইংলিশ, এদের কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক যে প্রশ্ন সেগুলো কিন্তু থাকবে না, সেখানে শুধুমাত্র 5টি করে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে, 5টি করে মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া থাকবে, যেগুলো সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে, ওকে। তো এইভাবে তুমি যে কোনো হচ্ছে কোর্স এখানে বাই বা পারচেস করে নিতে পারো। আমি কীভাবে দেখবো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট প্লেলিস্ট অপশানে ক্লিক করবে, তাহলে ডিটেলসগুলো দেখতে পাবে। তারপর এখানে কন্টেন্ট অপশানে যদি ক্লিক করে নাও, দেখো সমস্ত সাবজেক্ট ওয়াইজ চলে এসেছে। যে কোনো সাবজেক্টের উপর যদি আমরা ক্লিক করি, যেমন জিওগ্রাফির উপরে ক্লিক করলাম, দেখো প্রথমে অধ্যায়ভিত্তিক যে প্রশ্ন সেগুলো দেওয়া থাকবে, তারপর 5টি মডেল কোশ্চেন পেপার সেট থাকবে উত্তর সহ, তারপর 5টি প্র্যাকটিস সেট দেওয়া আছে। এগুলো এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে এটাকে পারচেস করার পর, ঠিক আছে। ক্লাস 9 ছাড়া অন্য যে কোনো ক্লাসে নিতে চাইলে এখানে ক্লিক করে আবার সেই ক্লাসটিকে এভাবে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি ক্লাস 7-এর সিলেক্ট করে যদি এখানে সেভ চেঞ্জ বাটন ক্লিক করি, তাহলে ক্লাস 7-এর যে কোর্স সেইগুলো আমাদের এখানে চলে আসবে, ওকে। তো আমি দেখিয়ে দিলাম, তোমরা পারচেস করতে চাইলে এখান থেকে নিতে পারো, ওকে। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো এবার পরপর দেখে নেব।
তো প্রথম প্রশ্ন 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে। 18টা প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। একের দাগে তোমার কি এতটুকু কর্তব্য বোধ নেই? যাকে একথা বলা হয়েছে সে হলো, এখানে অপশান রয়েছে সোমেশ, শুভম, শোভম না কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর অপশান গয়েরটা হবে শোভন। 2 নম্বর চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটি কেটে দিয়েছিল সেটা হচ্ছে প্রিয়, প্রিয় ভাজনেসু, প্রিয় বরেসু, প্রীতি ভাজনেসু। সঠিক উত্তর হবে প্রিয় বরেসু, এটা কেটে দিয়েছিল। 3 নম্বর বঙ্গ মাতার বাম হাতে কার ফুল? দুর্গার, কালীর, লক্ষ্মীর না সরস্বতীর? সঠিক উত্তর লিখবে এখানে লক্ষ্মীর। 4 নম্বর খেয়া কবিতার 2 তীরে কটি গ্রাম আছে? 3টি, 4টি, 5টি না 2টি? সঠিক উত্তর লিখবে ঘরটা 2টি। এরপর 5 নম্বর হিমালয়ান রেলগাড়ি চড়ে লেখিকার গন্তব্যস্থল ছিল দার্জিলিং, অসম, কার্সিয়াং না শিলিগুড়ি? উত্তর হবে এখানে কার্সিয়াং, অপশান গয়েরটা। এরপর 6 নম্বর ঢেকি শাকের কথা যে পত্রিকায় লেখিকা পড়েছিলেন তার নাম হলো মহিলা, হিতবাসী, সধবা, ভারতবর্ষ? উত্তর হবে মহিলা। 7 নম্বর রাজা শালক ধীবরকে বলেছিল বুদ্ধিহীন, বাচাল, গোসাপ খাওয়া জেলে না চালাক? উত্তর হবে গোসাপ খাওয়া জেলে। 8 নম্বর কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপূর্ণির উল্লেখ পাওয়া যায়? উপনিষদ, বেদ, চরক সংহিতা, মনু সংহিতা? উত্তর হচ্ছে চরক সংহিতা। 9 নম্বর জেরেমি স্যান্ডার্সের কি অসুখ হয়েছিল? যকৃতে, ক্যান্সার, ব্রেন টিউমার, জন্ডিস না এপিলেপসি? উত্তর হবে যকৃতে ক্যান্সার হয়েছিল। 10 নম্বর দাগে জার্মান শব্দ গুটেন আবেন্ড কথার অর্থ গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং না গুড নাইট? উত্তর লিখবে এখানে গুড ইভিনিং। 11 নম্বর সন্ধি হলো বর্ণে বর্ণে মিলন, শব্দে শব্দে মিলন, পদে পদে মিলন, কোনোটি নয়। তো সন্ধি হচ্ছে বর্ণে বর্ণে মিলন। 12 নম্বর বহিষ্কার এর সন্ধি হলো বহি যোগ কার, বহিষ্ক যোগ আর না বহস যোগ কার? উত্তর হবে বহি যোগ কার, বহিষ্কার। 13 নম্বর দয়া শব্দটি কোন ধরনের বিশেষ্য? সংজ্ঞাবাচক, ভাববাচক বা গুণবাচক, ক্রিয়াবাচক না শ্রেণীবাচক? তো দয়া শব্দটি হচ্ছে ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। 14 নম্বর 50 শব্দটি কোন ধরনের বিশেষ্য? সংখ্যাবাচক, বিশেষণের বিশেষণ, গুণবাচক না বিশেষ্যের বিশেষ্য? উত্তর হবে এটা সংখ্যাবাচ্য বিশেষ্য, ঠিক আছে। 15 বোধহয় কোন শ্রেণীর অব্যয় এটা? আলংকারিক, সংশয়সূচক, সমর্থনসূচক, অব্যয়সূচক? যেটা হচ্ছে সংশয়সূচক অব্যয়, বোধহয় এই শব্দটা। 16 নম্বর মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন নিম্নরেখ পদটি কী ধরনের সর্বনাম? আত্মবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, পারস্পরিক সর্বনাম? তো এই স্বয়ং এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। 17 নম্বর দাগে মা আমাকে ভাত দিচ্ছেন নিম্নরেখ পদটি কী ধরনের ক্রিয়া? সকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, অকর্মক্রিয়া না অসম্পূর্ণ ক্রিয়া? তো মা আমাকে ভাত দিচ্ছেন এটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। 2টি কর্ম রয়েছে, একটা হচ্ছে কে দিচ্ছে, কাকে দিচ্ছে, আমাকে, আর কি দিচ্ছে, ভাত দিচ্ছে। এই দুটো হচ্ছে কর্ম, 2টি কর্ম রয়েছে। 18 নম্বর থেকে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে নিম্নরেখ পদটি কী ধরনের ক্রিয়া? এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া না সমাপিকা ক্রিয়া? ক খ 2টি ঠিক না সহযোগমূলক ক্রিয়া? এটা হচ্ছে ক খ 2টি ঠিক আছে, সমাপিকা ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া। 2 নম্বর থেকে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। 1 × 18 = 18। 2-1 বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কি করতে গিয়েছিলেন? তো বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিলেন? চন্দ্রনাথের দাদা নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। 2খানি গ্রাম কোথায় চেয়ে আছেন? তো 2খানি গ্রাম একে অপরের দিকে চেয়ে আছেন। এরপর গাজনের বাজনা কি? গাজনের বাজনা হলো গাজন উৎসব কেন্দ্রিক বাজনা। গাজনকে উৎসব করে যে বাজনা বাজানো হয় সেটা হচ্ছে গাজনের বাজনা। 2-5 নম্বর পথের 2 ধারে মনোরম দৃশ্যটি কি? মনোরম দৃশ্যটি হলো অতি উচ্চ চূড়া ও নিবিড় অরণ্য। ভারী আনন্দ হইল কি দেখে লেখিকার আনন্দ হলো আর কি? ঢেকি তরু দেখে লেখিকার আনন্দ হলো। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কোন কোন চরিত্রে দেখা পাওয়া যায়? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে চরিত্রগুলি হলো রাজশালক, 1 পুরুষ ও 2 রক্ষী। প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কি? প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার মিরাকিউরাল। 2-9 নম্বর দাগে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে বার্লিন থেকে কে এসেছিলেন? প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে বার্লিন থেকে নরবার্ট স্টাইনার এসেছিলেন। হের গোয়রিং
এর কি অসুখ হয়েছিল? গ্ল্যান্ডের গোলমাল, এই অসুখ হয়েছিল। একটি বাক্যের দ্বারা শ্রেণীবাচক বিশেষের উদাহরণ দাও। তো ফুল বলে ধন্য আমি মাটির পরে, এই বাক্যটি আমরা লিখলাম। সাপেক্ষ সর্বনাম কাকে বলে? যে সর্বনাম পদগুলির একটি ভাবের পূর্ণতার জন্য আরেকটির উপর নির্ভরশীল তাকে সাপেক্ষ সর্বনাম বলে। 2-13 নম্বর দাগে মহৎ মূল শব্দের সঙ্গে ইয়ান ও জন যোগ করে দুটি তারতম্যবাচক শব্দ লেখন। তো মহিয়ান আর হবে মহাজন, এই দুটি শব্দ আমরা লিখলাম। ক্রিয়াপদ ও ধাতুর মধ্যে সম্পর্ক কি? তো ক্রিয়াপদের মৌলিক অংশ হলো ধাতু। আর 2-15 নম্বর দাগে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার একটি পার্থক্য লেখন। সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে, কিন্তু অসমাপিকা ক্রিয়াতে বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে, অর্থাৎ সম্পূর্ণ করে না। 2-16 নম্বর দাগে নাম ধাতুর একটি উদাহরণ দাও, অর্থাৎ একটি বাক্য লিখতে বলা হচ্ছে। রহিম তার ভাইয়ের সব সম্পত্তি হাতিয়ে নিল। ওকে, এটা হচ্ছে নাম ধাতু, হাতিয়ে নেওয়া। এরপর হচ্ছে পুরাঘটিত অতীতকালের উদাহরণ দাও। তো আমরা গতকাল বেড়াতে গিয়েছিলাম, এটা হচ্ছে পুরাঘটিত অতীতকাল। ঘটমান ভবিষ্যতের উদাহরণ দাও। আমরা তখন খেলতে থাকবো, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যতের উদাহরণ। 3 নম্বর থেকে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 3-1 চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে, অনুমানটি কি লেখন। তো স্কুলের পরীক্ষার ফলাফল নিয়ে চন্দ্রনাথ একটি প্রাথমিক অনুমান করেছিল। তার অনুমানগুলি হলো: নিজের ফলাফল, সে নিজে 550 বা তার বেশি নম্বর পেলে দুজন ফেল করবে এবং বাকিরা পাস করবে, এ একটা অনুমান। অন্যান্যদের ফলাফল, তার নম্বর 525-এর নিচে হলে 10 জন ফেল করবে, এছাড়া নরেশ 3rd ডিভিশনে পাস করবে। এইগুলো ছিল হচ্ছে তার অনুমান। পরে দেখা যায় এই অনুমান অক্ষরে অক্ষরে মিলে গেছে, অর্থাৎ সে যে অনুমান করেছিল চন্দ্রনাথ সেই রকমই হয়েছিল। 3-2 নম্বর শোভন এই অবস্থাতে না হেসে পারলে না। শোভনের হাসির কারণ কি ছিল? শোভনের হাসির প্রধান কারণগুলি হলো: মিথ্যা সংবাদ, নায়েব মশাই। প্রথম হচ্ছে পয়েন্টে আমরা লিখছি মিথ্যা সংবাদ। নায়েব মশাই শোভনকে নিবৃত্তি করতে জানান যে, নিবৃত্তি বলতে থামানো আর কি, ঠিক আছে, নিবৃত্ত করতে জানান যে তাদের কাছে খবর আছে শোভন 7 দিন আগেই মারা গেছে। এরপর জীবিত অবস্থায় মৃত্যু সংবাদ। শোভন নিজে সশরীরে সেখানে উপস্থিত, অথচ তাকেই তার নিজের মৃত্যু সংবাদ শোনানো হচ্ছে। এই অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতি দেখে উদ্ভ্রান্ত শোভন না হেসে পারেনি এবং বিদ্রূপ করে জানতে চায় যে সে কিভাবে মারা গেল। 4 নম্বর থেকে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 4-1 ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলাকে কবি এরকম বলেছেন কেন? তো পাগলা ভোলার পরিচয়, অর্থাৎ পাগলা ভোলা কে না, পাগলা ভোলা বলতে আক্ষরিক অর্থে প্রলয়ঙ্কর মহাদেবকে বোঝালেও এখানে স্বাধীনতার স্বপ্নে বিভোর বিদ্রোহী তরুণদের বোঝানো হয়েছে। বলার কারণ কি না, মহাদেব যেমন প্রলয় রূপে অশুভ শক্তিকে ধ্বংস করেন, তেমনি দেশের তরুণরাও শক্তি ও সাহসের উন্মত্ত প্রকাশে কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলবে। তাদের এই উদ্দামতা, স্পর্ধা এবং অদম্য সাহস আছে বলেই কবি তাদের পাগলা ভোলা বলেছেন। 2 নম্বর হচ্ছে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়ে আমরা বাঁচিয়ে আছি, কবি কেন একথা বলেছেন? তো কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা থেকে উদ্ধৃত অংশে বাঙালির বীরত্বের কথা বলা হয়েছে। কারণ কি না, প্রথম হচ্ছে জীবিকার সংগ্রাম। সুন্দরবনের মানুষদের জীবিকা নির্বাহের জন্য কাঠ, মধু ও মাছ সংগ্রহ করতে গভীর জঙ্গলে যেতে হয়। বাঘের মোকাবিলা, সেখানে প্রতিনিয়ত তাদের হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের মুখে পড়তে হয় এবং লড়াই করতে হয়, তাই কবি এমন কথা বলেছেন। ওকে, 5 নম্বর থেকে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। প্রথমে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকি, লেখিকার তামাশার অভিজ্ঞতার বর্ণনা করো। তো ইহাদের বলতে ইতস্তত ছুটে বেড়ানো মেঘেদের বোঝানো হয়েছে। লেখিকার তামাশার অভিজ্ঞতাটি হলো মেঘ বাতাসের খেলা। কার্সিয়াং এর পরিষ্কার ও হালকা বাতাসে মেঘ আর বাতাসের লুকোচুরি খেলা চলে। বাতাস ধেয়ে এলে মেঘখণ্ড তাড়া খেয়ে ছুটে পালায়। অপূর্ব দৃশ্য, অস্তগামী সূর্যের আলোয় মেঘগুলো যেন তরল সোনার রং মেখে এদিক ওদিক ছোটাছুটি করে। মেঘ ও বাতাসের এই মনোহর দৃশ্য দেখে লেখিকা সময় কাটান। এরপর 5-2 নম্বর, যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। ইহাদের বলতে কাদের বোঝানো হয়েছে? নিচেকা আদমি বলতে কারা? নিচেকা আদমির সংস্পর্শে তাদের কি হয়েছে?
তো দেখো পরিচয়, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, ইহাদের বলতে কাদের বোঝানো হয়েছে। তো দেখো ইহাদের বলতে কাদের, না হিমালয় দর্শন প্রবন্ধে ইহাদের বলতে পাহাড়ের ভুটিয়াদের এবং নিচেকা আদমি বলতে সমতলবাসীদের বোঝানো হয়েছে। ঠিক আছে, নিচেকা আদমির সংস্পর্শে তাদের কী হয়েছে, দেখো সংস্পর্শের প্রভাব কী হয়েছিল, না পাহাড়ি মহিলারা মূলত সাহসী, পরিশ্রমী ও সৎ, কিন্তু সমতলের মানুষদের সংস্পর্শে এসে তারা তাদের ভালো গুণগুলো হারাচ্ছে। তারা ছোটোখাটো চুরি করা জিনিসে ভেজাল দেওয়ার মতো অসৎ উপায় অবলম্বন করতে শিখেছে এবং বৈবাহিক সূত্রে মিশেছে। 6 নম্বর থেকে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 3 নম্বর। 6 সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। আংটি দেখে রাজা কি করেছিল। তো ধীবরের কাছে নিজের নামাঙ্কিত আংটিটি দেখে রাজা দুষ্মন্ত নিম্নলিখিত কাজগুলি করেছিলেন। প্রথম হচ্ছে বিহ্বলতা। রাজা আংটির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়েছিলেন। তার দৃষ্টি দেখে মনে হয়েছিল তিনি কোনো প্রিয়জনকে স্মরণ করছেন। পুরস্কার প্রদান। তিনি ধীবরকে চুরির দায় থেকে শুধু মুক্তিই দেননি, বরং আংটির সমমূল্যের অর্থ তাকে পারিতোষিক হিসাবে প্রদান করেছিলেন। 2 নম্বর, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় অর্থাৎ ঘৃণা হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। তো ধীবরের এই উক্তির মধ্য দিয়ে তার চরিত্রের 2টি প্রধান বৈশিষ্ট্য ফুটে উঠেছে। প্রথম হচ্ছে প্রবল আত্মসম্মান বোধ। রাজচালক তার পেশা নিয়ে ব্যঙ্গ করলে সে তীব্র প্রতিবাদ করে নিজের পেশার মর্যাদা রক্ষা করে। তারপর হচ্ছে বাস্তব বোধ। সে বোঝায় কোনো পেশায় ত্রুটিমুক্ত নয়। যেমন দয়াপরায়ণ ব্রাহ্মণও যজ্ঞের সময় নির্দয়ভাবে পশুবধ করেন। তাই জন্মগত পেশা নিন্দনীয় হলেও তা ত্যাগ করা অনুচিত বা উচিত নয়। 7 নম্বরে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। এখানেও প্রশ্নের মান 3 নম্বর। 7 তোমার আসার কারণটা জানতে পারি কি, আসার কারণ কী ছিল। তো স্বর্ণপূর্ণী গল্পে জেরেমি স্যান্ডার্সের বাড়িতে ইহুদি যুবক নরবার্ট স্টাইনের আসার প্রধান কারণগুলি হলো, প্রথম হচ্ছে পিতার অসুস্থতা। নাৎসি পুলিশের নির্মম অত্যাচারে নরবার্টের বাবা বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাইনরিক স্টাইনার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর শঙ্কুর সাহায্য প্রার্থনা। হাসপাতালে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল বড়ি দিয়ে বাবাকে সুস্থ করার উদ্দেশ্যে তাকে বার্লিন নিয়ে যেতে নরবার্ট এসেছিলেন। 2 নম্বর, আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এ অবস্থায় যা বললে কাজ হবে সেটাই বলবো। কোন অবস্থার কথা বলা হয়েছে। স্বর্ণপূর্ণী গল্পে প্রফেসর শঙ্কুর একটি বিশেষ অসহায় অবস্থার কথা এখানে বলা হয়েছে। অবস্থাটি হলো, নাৎসি নেতা গৈরিং তার অসুখ সারানোর জন্য জোরপূর্বক শঙ্কুকে ধরে আনেন। শঙ্কু স্টাইনার পরিবারকে নিরাপদে প্যারিসে যাওয়ার সুযোগ দেওয়ার শর্ত রাখলে গৈরিং রেগে গিয়ে পিস্তল বের করে শঙ্কুর থেকে ওষুধ ছিনিয়ে নিতে যান। এই সংকটময় মুহূর্তের কথাই এখানে বলা হয়েছে। 8 নম্বর থেকে কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। যে কোনো একটি প্রশ্নের মান 5 নম্বর। 8 চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। কোন চিঠির কথা বলা হয়েছে, চিঠিতে কি লেখা ছিল, এই চিঠির বিষয়ে হিরু কি বলেছিল। তো এর উৎস ও দেখো, প্রথমে আমরা লিখছি উৎস ও চিঠির পরিচয়। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী চন্দ্রনাথ ছোট গল্পে স্কলারশিপ প্রাপ্তি উপলক্ষে সহপাঠী হিরুর আয়োজিত প্রীতিভোজে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে চন্দ্রনাথ যে চিঠিটি লিখেছিল, এখানে সেই বিতর্কিত চিঠির কথা অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে। চিঠির বিষয়বস্তু কী ছিল, দেখো প্রথম হচ্ছে সম্বোধন সংশোধন। চিঠিতে চন্দ্রনাথ প্রথমে প্রিয় বরেসু শব্দটি লিখলেও পরে তা কেটে প্রীতিভাজনেসু এটা লিখেছিল। নেক্সট, কৃত্রিম বার্তা। হিরুর সাফল্যে কৃত্রিম আনন্দ প্রকাশ করলেও চিঠিতে কোনো মানসিক আন্তরিকতা ছিল না। চন্দ্রনাথ জানিয়েছিল স্কলারশিপ পাওয়া এমন কোনো বড় বা অসাধারণ কৃতিত্বের ব্যাপার নয়, তাই প্রীতিভোজের অনর্থক আয়োজন না করলেও চলত। ক্ষমা প্রার্থনা। সে অসংকোচে হিরুর বাড়িতে না যেতে পারার জন্য দুঃখ প্রকাশ করে নিজের মার্জনা চেয়ে নিয়েছিল। হিরুর অভিমত ও প্রতিক্রিয়া। পরীক্ষায় প্রথম হওয়ার লড়াইতে চন্দ্রনাথের কাছ থেকে দারুণ কোনো স্বীকৃতি না পেলেও হিরুর কোমল হৃদয়ে অভিমানী চন্দ্রনাথের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ও ভক্তি ছিল। অনুষ্ঠানে চন্দ্রনাথ না আসায় গভীরভাবে ব্যথিত হলেও হিরু এই চিঠিটিকে পরম যত্নে গচ্ছিত রেখে বলেছিল, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।
8-এর 2 নম্বর হচ্ছে এ অশান্তির চেয়ে বনবাস ভালো, বক্তা কেন একথা বলেছিলেন, অশান্তি এড়াতে তিনি কি করেছিলেন। দেখো প্রথমে লিখছি উৎস ও বক্তা। প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পের কথক একটি পারিবারিক ঘটনার অবিকল বর্ণনা দিতে গিয়ে আলোচ্য উক্তিটি উপস্থাপনা করেছিলেন। উক্তিটির পেছনের কারণ ছেলের গৃহত্যাগ। রাতে বাড়ি ফেরায় গৃহকর্তা ছেলেকে কড়া শাসন করে তাড়িয়ে দিলে ছেলে অভিমানে গৃহত্যাগ করে। অশান্ত পরিবেশ। ছেলে না ফেরায় মা অনাহারে শয্যাশায়ী হন। পরদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে কর্তাবাবু দেখেন গৃহের থমথমে ও চরম মানসিক অশান্ত পরিবেশ। মানসিক ক্ষোভ, পারিবারিক চরম অশান্তি, স্ত্রীর অসুস্থতা এবং নিজের অনুশোচনার চাপে অস্থির হয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বনবাসের কথা বলেন। অশান্তি এড়াতে তার পদক্ষেপ। সংবাদপত্রে বিজ্ঞাপন। গৃহকর্তা এই অশান্তি কাটাতে পরদিনই খবরের কাগজে আকুল আবেদনপূর্ণ নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশ করেন। মায়ের দোহায়। বিজ্ঞাপনে তিনি ব্যাকুল হয়ে লেখেন, খোকা ফিরে আয়, তোর মা অন্ন জল ত্যাগ করেছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এরপর আশ্বাসের বাণী। ছেলেকে ভবিষ্যতে আর না শাসন করার প্রতিশ্রুতি দিয়ে কেবল মার মুখের দিকে চেয়ে অনতি বিলম্বে নিভৃতে ঘরে ফেরার ব্যাকুল অনুরোধ জানান। 9 নম্বর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5। 9 দাগে উঠে কত হলাহল, উঠে কত সুধা, কোন প্রসঙ্গে কবি এই মন্তব্যটি করেছেন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখন। উৎস ও প্রসঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান বা চৈতালি, এটা চৈতালি হবে, ঠিক আছে, চৈতালি কাব্যের অন্তর্গত খেয়া কবিতায় মানব সভ্যতার জাগতিক ঐতিহাসিক বিকাশ, রাজায় রাজায় রক্তক্ষয়ী সংঘাত এবং উত্থান পতনের ব্যাকুল প্রেক্ষাপটে কবি আলোচ্য মন্তব্যটি করেছেন। উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য। পৌরাণিক রূপক প্রয়োগ। পৌরাণিক সমুদ্র মন্থনে যেমন সুধার অর্থাৎ অমৃত এর সাথে প্রাণঘাতী হলাহলের অর্থাৎ বিষ এর উত্থান ঘটেছিল, মানব সভ্যতার বিকাশ ধারাকেও কবি সেই দান্দিক রূপকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সুধার স্বরূপ অর্থাৎ এর শুভ দিক। মানুষের জ্ঞানের বিকাশ, বিজ্ঞান ও শিল্প সংস্কৃতির বিস্তার এবং পারিপার্শ্বিক সামাজিক প্রীতি হল সভ্যতার সুধা বা মানব সমাজকে সুসংগঠিত ও সমৃদ্ধ করে তোলে, যা মানব সমাজকে সুসংগঠিত ও সমৃদ্ধ করে তোলে। ওকে, এরপর দেখো হলাহলের স্বরূপ অর্থাৎ এটার হচ্ছে অশুভ দিক। সাম্রাজ্য বিস্তারের হিংস্র লোভ, রক্তক্ষয়ী ধ্বংসাত্মক যুদ্ধ এবং মারণাস্ত্র তৈরি হলো সভ্যতার হলাহল। এই বিষের ফলে ইতিহাসে যুগে যুগে শত শত সাম্রাজ্যের পতন ও নতুন রাজশক্তির উত্থান ঘটেছে। খেয়া পারাপারের অবিনশ্বর রূপ। নগর সভ্যতার এই বিষাক্ত সংঘাতের বিপরীতে নদীমাতৃক গ্রাম বাংলার শান্ত খেয়া পারাপারের সাধারণ মানুষের পারিপার্শ্বিক নিঃস্বার্থ সম্পর্ক ও সহজ সরল জীবন প্রবাহ রূপময় ও অবিনশ্বর থাকে। কবি ভাবনা। কবি স্পষ্ট বুঝিয়েছেন নগর সভ্যতার রাজনৈতিক বিষময় ঘাত প্রতিঘাত ক্ষণস্থায়ী হলেও পল্লী জীবনের সরল সত্য ও সুন্দরের রূপ চিরকালীনভাবে বেঁচে থাকে। 9-2 নম্বর। আমরা কবিতাটিতে কবি বঙ্গভূমির প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। এর উৎস লিখছি আমরা প্রথমে। সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতায় বঙ্গভূমির অতুলনীয় প্রাকৃতিক রূপবৈচিত্র্য এবং মাতৃভূমির অসামান্য সৌন্দর্যের অনবদ্য চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের রূপরেখা। গঙ্গার পূর্ণধারা। পূর্ণতয়া গঙ্গা নদী অপূর্ব আনন্দের ব্যাকুল উচ্ছ্বাসে বাংলার বুকের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশেছে এবং বঙ্গবাসীকে পরম পুণ্য প্রদান করেছে। শুভ্র হিমালয়। উত্তরে বরফাবৃত শুভ্র হিমালয় পর্বতমালা সূর্যের আলোর কিরণে বাংলা মায়ের শিরে ঝলমলে সোনার মুকুটের মতো অপূর্ব শোভা বিস্তার করে থাকে। শ্যামল শস্য ও পুষ্প সম্ভার। দিগন্ত প্রসারিত সোনালী ধানক্ষেত হল বাংলা মায়ের কোল ভরা সোনা। মায়ের শ্রী অঙ্গ অতসী ও অপরাজিতা সহ নানান বিচিত্র ফুলের অপরূপ রঙে সেজে ওঠে। দেবী লক্ষ্মীর উপস্থিতি। মায়ের বাঁ হাতে সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পদ্ম বিকশিত হয়, যেখানে সর্বদাই মধুলোভী অগণিত ভ্রমরের দল মিষ্টি গুঞ্জন করে।
সাগরের চরণ বন্দনা। দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা অবিরাম আছড়ে পড়ে বাংলা মায়ের শ্রীচরণ ধুইয়ে দেয় এবং তরঙ্গের কলতানে ব্যাকুল হয়ে মায়ের বন্দনা গীতি গায়। সন্তান স্নেহে সুজলা মা। ফলে ফুলে সুশোভিত এই পুণ্যভূমি কেবল রূপময়ী নয়, সন্তানবৎ বঙ্গবাসীকে স্নেহে লালনকারী এক বাঞ্ছিত স্বর্গভূমি। নেক্সট 10 নম্বর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এখানেও 10-এর 1 অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। কার্শিয়াং যাত্রাপথে হিমালয়ের যে সৌন্দর্য দেখে লেখিকা মুগ্ধ হয়েছিলেন তার স্বরূপ বিশ্লেষণ করো। উৎস লিখছি প্রথমে আমরা। বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধে সমুদ্র পৃষ্ঠ থেকে 4864 ফুট উঁচুতে অবস্থিত শৈল শহর কার্শিয়াং যাওয়ার যাত্রাপথে হিমালয়ের অনবদ্য রূপ ফুটে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের স্বরূপ বিশ্লেষণ। অতুঙ্গ অরণ্য ও পর্বত। শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চড়ে যাত্রাকালে দুধারের উত্তুঙ্গ পর্বত চূড়া ও ঘন সবুজ বনানীর মনোরম সৌন্দর্য লেখিকাকে গভীর ভাবাবেগে মুগ্ধ করে। মেঘ কুয়াশার মায়াজাল। 3000 ফুট উচ্চতায় মেঘের বুক চিড়ে যাওয়ার সময় নিচের উপত্যকার সাদা কুয়াশাকে লেখিকার স্ফটিক স্বচ্ছ রূপালী নদী বলে মনে হয়েছিল। রূপক রূপায়ণ অর্থাৎ সীমান্ত ও কেশ রাশি। আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং সবুজ চা বাগানকে লেখিকা বসুধার আঁকাবাঁকা সিথি বা সীমন্ত এবং পাশের ঘন জঙ্গলকে ধরনের ঘন কৃষ্ণ কেশরাশি বলে কল্পনা করেছেন। পাহাড়ি জলপ্রপাত। পাহাড়ের কোল চিড়ে নিরন্তর বহমান সুশোভিত জলপ্রপাতগুলি দেখে লেখিকার মন অনাবিল পরম আনন্দে ভরে উঠেছিল। আরামদায়ক পরিবেশ। সমতলের তীব্র খরতাপের পর পাহাড়ি শ্যামল ও শীতল প্রাকৃতিক পরিবেশ চড়াই উতরায় পথের শেষ পর্যন্ত লেখিকাকে অসীম তৃপ্তি দেয়। সামগ্রিক মুগ্ধতা। এভাবেই পথপাশের বিচিত্র রূপ মাধুর্যে বিভোর হয়ে লেখিকা অভিভূত অবস্থায় কার্শিয়াং স্টেশনে পৌঁছেছিলেন। 10-এর 2 নম্বর হিমালয় দর্শন রচনাংশে পার্বত্য জাতির সম্পর্কে লেখিকার কিরূপ মনোভাব ফুটে উঠেছে। তো উৎস লিখছি প্রথমে। বেগম রোকেয়া তার বিখ্যাত হিমালয় দর্শন গদ্যে কার্শিয়াং বাসকালে পাহাড়ি অধিবাসী বিশেষ করে ভুটিয়া নারীদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করে সুচিন্তিত ও প্রগতিশীল মনোভাব প্রকাশ করেছেন। পার্বত্য জাতি সম্পর্কে লেখিকার মনোভাব। অসাধারণ শ্রমশীলতা। পাহাড়ি ভুটিয়ানিরা ভীষণ পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু। দুর্গম খাড়া পার্বত্য পথে পিঠে ভারী বোঝা চাপিয়ে তারা হাসি মুখে এবং অনায়াসে উপরে উঠে যায়। স্বাবলম্বিতা ও সামাজিক মর্যাদা। পাহাড়ি নারীরা আর্থিক উপার্জনে স্বাবলম্বী। তারা জীবিকার জন্য কোনোভাবেই পুরুষদের উপর নির্ভরশীল নয়। তাদের চরিত্র, সাহস, সত্যবাদিতা ও কার্যপ্রিয়তাই উজ্জ্বল। ওকে, এরপর অবলা ধারণার প্রতিবাদ। নারীদের প্রথাগত অবলা বা দুর্বল বলার মানসিকতাকে লেখিকা তীব্র চ্যালেঞ্জ জানান। ভুটিয়া নারীদের দৈহিক শক্তি ও কার্যক্ষমতা দেখে তিনি তাদের সত্যকারের সবলা হিসেবে গণ্য করেছেন। সংস্পর্শের অবক্ষয়ে উদ্বেগ। পাহাড়ি মানুষদের সততা সত্ত্বেও সমতলবাসীদের কুসংস্পর্শে এসে তারা তাদের মৌলিক ভালো গুণগুলো হারিয়ে ছোটোখাটো চুরি ও ভেজাল দেওয়ার মতো অর্থাৎ খাদ্যে ভেজাল মেশানোর মতো কাজে লিপ্ত হচ্ছে দেখে লেখিকা সমবেদনা ও গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। প্রগতিশীল দৃষ্টিভঙ্গি। লেখিকা পার্বত্য নারীদের কর্মঠ জীবনকে শ্রদ্ধার চোখে দেখে সমাজ সংস্কারক হিসাবে নারী শক্তির প্রকৃত জয়গান গেয়েছেন। 11 নম্বর থেকে কম বেশি 150 শব্দে এখানেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। আমাদের প্রভু বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? মহারাজের হুকুম শেষে কীভাবে বক্তাকে হতাশ করে তা লেখন। তো প্রথমে লিখছি উৎস আর হচ্ছে প্রভুর পরিচয়। মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আমাদের প্রভু বলতে নগর রক্ষায় নিযুক্ত রাজার শালককে বোঝানো হয়েছে। মহারাজের হুকুমনামা ও বক্তার হতাশ। শাস্তির নৃশংস প্রতীক্ষা। রাজার নাম খোদাই করা আংটি সহ ধীবরকে ধরে আনার পর রক্ষীর অর্থাৎ সূচক ও জানুক তাকে চোর সাব্যস্ত করে শকুনি বা
কুকুর দিয়ে খাওয়ানোর নৃশংস শাস্তির জন্য ব্যগ্রভাবে অপেক্ষা করছিল। সত্যতা প্রমাণ। রাজচালক রাজবাড়ি থেকে ফিরে এসে জানান যে আংটি পাওয়ার বিষয়ে ধীবরের দেওয়া সমস্ত তথ্যই রাজা দুষ্মদের কাছে সত্য বলে প্রমাণিত হয়েছে। মুক্তির নির্দেশ ও পুরস্কার। আংটি দেখে বিহ্বল ও খুশি হয়ে মহারাজ ধীবরকে চুরির মারাত্মক শাস্তি না দিয়ে অবিলম্বে সসম্মানে মুক্তির নির্দেশ দেন এবং আংটির সমমূল্যের বহুমূল্য অর্থ পুরস্কার হিসাবে পাঠান। রক্ষীদের চরম হতাশা। ধীবরকে চোর হিসাবে নৃশংস শাস্তি পেতে দেখার হিংস্র আকাঙ্ক্ষা রাজাদেশের অর্থাৎ রাজার আদেশ আর কি, ঠিক আছে, রাজাদেশের কারণে চুরমার হয়ে যায়। একজন নির্দোষ ধীবরকে সসম্মানে রাজকীয় পুরস্কার পেতে দেখে রক্ষীরা চরম হতাশ ঈর্ষান্বিত ও লজ্জিত হয়ে পড়েছিল। উপসংহার লিখছে আমরা, দেখো, এভাবে ধীবরের প্রাণদণ্ড দেখার স্বাদ বিফলে যাওয়ায় বক্তারা হতাশায় ভেঙে পড়ে। 11 নম্বর, আংটি পাওয়ার পরে ধীবরের যে অভিজ্ঞতা হয়েছে তার নিজের ভাষায় লেখো। প্রথম লিখছি উৎস। মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রুই মাছের পেট কাটার সময় রাজচিহ্ন যুক্ত মণিখচিত আংটিটি খুঁজে পাওয়ার পর চক্রাবতারে বসবাসকারী ধীবর এক ঘাত প্রতিঘাতময় অত্যন্ত নাটকীয় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। ধীবরের অভিজ্ঞতার বিবরণ। বন্দী হওয়া ও বিদ্রুপ। আংটিটি বিক্রি করতে গেলে রাজচালক ও দুই রক্ষী তাকে চোর সন্দেহে পিঠমোড়া করে বাঁধে। ধীবর তার মাছ ধরার পেশার কথা বললে রক্ষীরা তা নিয়ে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করে। আত্মপক্ষ সমর্থন। প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন ধীবর নিজের জীবিকার মর্যাদা রক্ষা করে জানায় যে সে সম্পূর্ণ নির্দোষ। রুই মাছের পেটে আংটিটি পাওয়া গেছে। রাজপ্রাসাদে সত্যতা যাচাইকরণ। রাজচালক সত্যতা যাচাই করতে আংটি নিয়ে রাজার কাছে যান এবং রক্ষীরা ধীবরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আক্ষেপ করতে থাকে। রাজকীয় মুক্তি ও সম্মান। রাজা আংটিটি দেখে বিহ্বল হয়ে ধীবরের কথা সত্য মেনে নেন এবং তাকে সসম্মানে মুক্তি দিয়ে আংটির সমমূল্যের অর্থ পুরস্কার পাঠান। শত্রুর মিত্রতায় রূপান্তর। যে রক্ষীরা তাকে মারতে চেয়েছিল শেষ পর্যন্ত তারাই পুরস্কারের অর্ধাংশ পেয়ে ধীবরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সখ্য গড়ে তুলে মদ্যপানে চলে যায়। 12 নম্বর দাগে কম বেশি দেশ শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর এখান থেকেও লিখতে হবে। প্রথমে দেখো 12-1 স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কি তালিকা দিয়েছিলেন। তো সত্যজিৎ রায়ের স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার দীর্ঘ বিজ্ঞান জীবনে তৈরি করা বেশ কিছু বিখ্যাত আবিষ্কারের কালানুক্রমিক তালিকা বা বিবরণ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যানাইহিলিন পিস্তল, এয়ার কন্ডিশনিং পিল, রিমেমব্রেম, এরপর হচ্ছে সমনোলিন, লুমিনিম্যাক্স, লিঙ্গুয়াগ্রাফ, অর্নিথিন এবং সর্বরোগরহ ওষুধ মিরাকিউরল, অর্থাৎ সব রোগের ওষুধ আর কি, মিরাকিউরল যেটা। গল্পে উল্লেখিত আবিষ্কারগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। যেমন প্রথমে দেখো অ্যানাইহিলিন পিস্তল, এটা কি না শত্রুকে না মেরে একেবারে নিশ্চিহ্ন করার অস্ত্র। এয়ার কন্ডিশনিং পিল, জিভের তলায় রাখলে শীতকালে শরীর গরম এবং গরমকালে ঠান্ডা থাকে। তারপরে দেখো রিমেমব্রেম, এটা হচ্ছে হারানো স্মৃতি ফিরে পাওয়ার একটা যন্ত্র। নেক্সট হচ্ছে সমনোলিন, ঘুমের অব্যর্থ বড়ি, অর্থাৎ ঘুমের ওষুধ আর কি। এরপর হচ্ছে লুমিনিম্যাক্স, সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার ব্যবস্থা। লিঙ্গুয়াগ্রাফ, অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার যন্ত্র। অর্নিথিন, পাখিকে কথা বলা শেখানোর যন্ত্র, ঠিক আছে। আর মিরাকিউরল কি? মিরাকিউরল হচ্ছে মরা মানুষ বাঁচানো ছাড়া সব রোগের মহৌষধ, অর্থাৎ মরা মানুষ বাঁচানো ছাড়া বাকি সমস্ত রোগের মহৌষধ হচ্ছে এই মিরাকিউরল, যে কোনো রোগ সেরে যায়। তারপর হচ্ছে 12-2 লোকটির প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। লোকটাকে তার চরিত্র সম্পর্কে কি বোঝা যায়? তো প্রথমে লিখছি, দেখো আমরা উদ্ধৃত অংশটি সত্যজিৎ রায়ের, এই যে উদ্ধৃত অংশটি সত্যজিৎ রায়ের বিখ্যাত কল্পবিজ্ঞান কাহিনী স্বর্ণপর্ণী থেকে
নেওয়া হয়েছে। এখানে লোকটি হলেন নাৎসি জার্মানির কুখ্যাত নেতা হেরমান গোয়েরিং। তার চরিত্র সম্পর্কে যে ধারণাগুলি পাওয়া যায় সেগুলো কি? এক নম্বর হচ্ছে উগ্র বর্ণ বিদ্বেষী। তিনি ইহুদিদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতেন এবং তাদের আগাছা ও দেশ ধ্বংসের জন্য দায়ী মনে করতেন। 2 নম্বর নিষ্ঠুর ও অসহনশীল। স্টাইনার নামের এক ব্যক্তির শুধু ইহুদি হওয়ার কারণে তিনি মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির কথা অত্যন্ত স্বাভাবিক ও নিষ্ঠুরভাবে ঘোষণা করেছিলেন। 3 নম্বর অসভ্য ও ধূর্ত। কথক অর্থাৎ প্রফেসর শঙ্কু তাকে অসভ্য, হীন, লোভী, ধূর্ত ও বিবেকহীন বলে চিহ্নিত করেছেন। অহংকারী ও দাম্ভিক। ক্ষমতা ও স্বৈরতন্ত্রের অহংকার তার কথাবার্তায় স্পষ্ট ছিল। 5 নম্বর হচ্ছে সংকীর্ণ মানসিকতা। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মতো মহান ইহুদি ব্যক্তিত্বকে অসম্মান করতে তার দ্বিধা ছিল না। 13 নম্বর দাগে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর রয়েছে এখানে। তো 13 প্রথমে দেওয়া হচ্ছে ভাব সম্প্রসারণ করো। কি বলা হচ্ছে দেখো, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তার মধ্যে সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়ে যাও। এই যে 4টি লাইন দেওয়া রয়েছে কবিতার লাইন, এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা লিখছি, এর মূল ভাবটা কি না, আত্মসুখ বিসর্জন দিয়ে পরের কল্যাণে নিজ জীবন উৎসর্গ করার মধ্যেই মানব জীবনের প্রকৃত সার্থকতা ও আত্মতৃপ্তি নিহিত। এর সম্প্রসারিত ভাবটা আমরা লিখছি এরপর, জগতে স্বার্থপরতা কখনোই পরম আনন্দ এনে দিতে পারে না। কেবল নিজের সুখ স্বাচ্ছন্দ্য ও স্বার্থ নিয়ে ব্যস্ত থাকা প্রকৃত মানুষের লক্ষণ নয়, তা পশু প্রবৃত্তির সমান। কেবল নিজেকে নিয়ে বেঁচে থাকার মধ্যে যে আনন্দ তা ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরোপকার ও আত্মত্যাগের মাধ্যমে যে স্বর্গীয় আনন্দ লাভ করা যায় তার কোনো তুলনা হয় না। অপরের মুখে হাসি ফোটানো, দুস্থ ও আর্তের সেবা করা এবং অন্যের দুঃখে সমবেদনা জানানোর মধ্যেই রয়েছে জীবনের পরম লাভ। পৃথিবীর ইতিহাসে যারা অমর হয়ে আছেন, যেমন বিদ্যাসাগর, মাদার টেরেসা কিংবা স্বামী বিবেকানন্দ, তারা সকলেই নিজের সুখের কথা ভুলে অন্যের মঙ্গলে জীবন উৎসর্গ করেছিলেন। স্বার্থপর মানুষ সমাজে ঘৃণিত হয়, কিন্তু পরমার্থিত আত্মত্যাগী মানুষ চির স্মরণীয় হয়ে থাকেন। তাই নিজের অহংকার ও ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে মানব সেবায় আত্মনিয়োগ করাই হলো সার্থক জীবন গঠনের মূল চাবিকাঠি। এর 2 নম্বর রয়েছে সারাংশ লেখো। ওকে, তো দেশ সম্বন্ধে একটি কথা খুব স্পষ্ট বুঝতে হবে, দেশ কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়েও গড়া। দেশকে ভালোবাসতে হবে, মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ। দেশের জনবল একটি মস্ত বড় বল। জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির অন্যতম। তোমরা বোধহয় জানো এই দেশে প্রায় 100 কোটিরও বেশি লোকের বাস। সারা পৃথিবীর 1/6 লোক বাস করে ভারতবর্ষে, গর্ব করার মতো কথা বটে। কিন্তু সংখ্যাতেই সবসময় কাজ দেয় না, কারণ 5 কোটি ইংরেজ 40 কোটি ভারতবাসীর উপর কত বছর রাজত্ব করে গেল। এর একমাত্র কারণ আমাদের মধ্যে মিল ছিল না। তো এটার একটা সারাংশ ছোট করে লিখতে হবে। তো দেশ কেবল মাটির ভৌগোলিক সীমা নয়, দেশের মানুষই তার আসল সম্পদ। বিরাট জনসংখ্যা দেশের শক্তির উৎস হলেও কেবল বিশাল সংখ্যার ভিত্তিতে কোনো জাতির শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় না। ঐক্যের অভাবেই একদা বিপুল ভারতবাসী অল্প সংখ্যক ইংরেজের অধীনস্থ হয়েছিল। তাই দেশপ্রেমের প্রকৃত অর্থ হলো মানুষের মধ্যে একতা প্রতিষ্ঠা করা। 13 নম্বর নিচের সূত্র অনুসারে একটি গল্প রচনা করুন। তো 13 নম্বর দাগে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে, ভাব সম্প্রসারণ, সারাংশ আর নয়তো এই গল্প রচনা। দেখো এখানে একটি সূত্র দেওয়া আছে কি না, দেশের বাড়িতে মা অসুস্থ, রবি স্টেশনে পৌঁছতে গাড়ি ছাড়ছে প্রায়, টিকিট কাটা হলো না, গন্তব্যস্থানে নেমে নিজে থেকে স্টেশন মাস্টারের কাছে গেল, জরিমানা দিল, ঠিক আছে, জরিমানা সহ পুরো ভাড়া দিল। লোকেরা শুনে আহম্মক বলল। মা বললেন ছেলে যেন এরকম আহম্মক থাকে। তো এই যে সূত্রগুলো দেওয়া আছে বা আউটলাইনগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমাদের একটা গল্প লিখতে হবে। তো আমরা লিখছি, গল্পটার প্রথমে একটা নাম দিচ্ছি, সত্যবাদিতার পুরস্কার। গ্রামের বাড়ি থেকে হঠাৎ খবর এলো রবির মা ভীষণ অসুস্থ। খবর পেয়ে রবি ব্যাকুল হয়ে স্টেশনে ছুটল। স্টেশনে পৌঁছানো মাত্র সে দেখলো প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে দিচ্ছে। তাড়াহুড়োয় টিকিট কাটার বিন্দুমাত্র সময় ছিল না, বাধ্য হয়ে রবি চলন্ত ট্রেনেই উঠে পড়ল।
গন্তব্য স্টেশনে নেমে সে সোজা স্টেশন মাস্টারের ঘরে গেল। নিজের পরিস্থিতির কথা জানিয়ে রবি স্বতঃস্ফূর্তভাবে জরিমানা সহ পুরো ভাড়ার টাকা মিটিয়ে দিল। সেখানে উপস্থিত যাত্রীরা এ দৃশ্য দেখে তাকে আহম্মক বা বোকা বলে উপহাস করতে লাগলো। বিনা টিকিটে কেটে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও কেন সে যেচে টাকা দিল তা দেখে সবাই হাসাহাসি করছিল। বাড়ি পৌঁছে রবি মাকে ওষুধ খাইয়ে সেবা করলো। মা একটু সুস্থ হলে রবি স্টেশনের পুরো ঘটনাটি মাকে খুলে বলল। মা ছেলের মাথায় হাত বুলিয়ে পরম স্নেহে বললেন, সমাজ যাই বলুক বাবা, সততা ছেড়ে চালাকি করা অধর্ম। মানুষ যদি তোকে সত্যবাদী হওয়ার জন্য আহম্মক বলে, তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার ছেলে যেন চিরকাল এমন আহম্মকই থাকে। রবির চোখে তখন আত্মতৃপ্তির জল। এইভাবে আমরা গল্পটিকে লিখলাম। এর থেকে আমরা কি নীতি শিক্ষা নিতে পারি না, সততা ও নীতিবোধের মূল্য যে কোনো সাময়িক চালাকির চেয়ে অনেক বেশি প্রশংসনীয়। ওকে, 14 নম্বর থেকে কম বেশি 300 শব্দের যে কোনো একটি তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 10। প্রথমে দেখো ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব। তো ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব আমরা প্রথমে লিখছি ভূমিকা। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয়, সুস্থতারও নিশ্চয়তা। সুস্থ শরীর থাকলে তবেই মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারে। তাই সুস্থ ও নীরব ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অপরিহার্য। শরীরচর্চা ও খেলাধুলা। ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। শিক্ষায় খেলাধুলার প্রভাব। খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক ফুর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানোই সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সুযোগ মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। উপসংহারে আমরা লিখছি বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নীরব জীবনের অধিকারী হতে পারবে। এরপর তোমার প্রিয় লেখক সম্পর্কে প্রবন্ধ রচনা লিখতে হবে। তোমরা লিখছি আমার প্রিয় লেখক, প্রথমে ভূমিকা দিয়ে। মননশীল সাহিত্যের আঙিনায় যে সকল গুণী ব্যক্তিত্ব আমাদের চিন্তা জগৎকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কেবল একজন কবি নন, উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধন সাহিত্যের এক অসামান্য দিশারি। তার সৃষ্ট কালজয়ী সাহিত্য আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে, তাই তিনি আমার প্রিয় লেখক। প্রিয় হওয়ার কারণ কি না, রবীন্দ্রনাথকে প্রিয় লেখক হিসাবে বেছে নেওয়ার প্রধান কারণ তার লেখার অনন্য বৈচিত্র্য ও জীবনবোধ। 1 নম্বর, ছোট গল্পে সাধারণ মানুষের জীবন। কাবুলিওয়ালা, ছুটি, পোস্টমাস্টার এর মতো ছোট গল্প তিনি গ্রামীণ রূপ ও নিঃসঙ্গ মানুষের বেদনাকে পরম মমতায় ফুটিয়ে তুলেছেন। 2 নম্বর হচ্ছে উপন্যাসে মানবিক ভাবাদর্শ। গোড়া বা নৌকাডুবির মতো উপন্যাসে সমাজ চিন্তা ও মানবতাবোধের গভীর প্রকাশ ঘটেছে। এরপর হচ্ছে মনোরম ভাষা ও শৈলী। তার লেখার সহজ সরল অথচ রূপময় ভাষা পাঠককে এক অপূর্ব সৌন্দর্যের জগতে নিয়ে যায়। সমাজ ও সাহিত্যে প্রভাব। রবীন্দ্রনাথের রচনা কেবল আনন্দের উপাদান নয়, তার মানুষ হিসেবে গড়ে ওঠার এক মহান শিক্ষা। দেশের প্রতি ভালোবাসা, বিশ্ব মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা তার লেখার মধ্যেই আমার মনে জাগ্রত হয়েছে। মানুষের দুঃখ বেদনায় তার রচনা আমাদের পরম সান্ত্বনা যোগায়। উপসংহারে আমরা লিখছি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি বাঙালির মননে ও চেতনায় চিরন্তন। যুগে যুগে তার সাহিত্য আমাদের পথ দেখাবে। তাই শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনের প্রতিটি পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সর্বাধিক পছন্দের ও শ্রদ্ধেয় লেখক। 3 নম্বরে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার সম্পর্কে আমরা প্রথমে লিখছি ভূমিকা। আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ
প্রাণীজগৎ সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, আর এগুলির কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। জল, বায়ু, শব্দ, মাটি প্রভৃতি দূষণের ফলে মানুষের জীবনে এসেছে নানা ধরনের দুরারোগ্য ব্যাধি। প্রথমে লিখছি জল দূষণ। বর্তমানে জল দূষণ একটি ভয়ঙ্কর সমস্যা। কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ দ্বারা কৃষিজাত দ্রব্য, গৃহস্থালির আবর্জনা দ্বারা জল দূষিত হচ্ছে। এর ফলে মানুষের পানীয় জল ও জলচর প্রাণীদের জীবন আজ সংকটাপন্ন। মৃত্তিকা দূষণ। কৃষি ও শিল্প বিপ্লব মৃত্তিকা দূষণের প্রধান কারণ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক, শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ, শহর এলাকার আবর্জনা প্রভৃতি মাটিতে মিশে মৃত্তিকাকে দূষিত করছে। এর ফলে নানা সংক্রামক রোগ ক্রমশ বিস্তার লাভ করছে। শব্দ দূষণ। কলকারখানার শব্দ, বিমানের শব্দ, যানবাহনের শব্দ, জোরালো মাইকের আওয়াজ, বাজি পটকার শব্দ মারাত্মক আকার ধারণ করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে বা বিনষ্ট হচ্ছে। এর ফলে মানুষের শ্রবণ শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। এরপর বায়ু দূষণ। অবিচারে বৃক্ষছেদন, বনভূমিতে আগুন জ্বালানো, কলকারখানার বিষাক্ত ধোঁয়া, যানবাহনের পরিত্যক্ত গ্যাস, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের দূষিত পদার্থ বায়ুতে মিশে ক্রমাগত বায়ুকে দূষিত করে চলেছে। পরিবেশ দূষণের প্রতিকার। পরিবেশ দূষণতার প্রতিকারের জন্য সর্বপ্রথম প্রয়োজন দূষণের কারণগুলিকে চিহ্নিত করে প্রতিকারে সচেষ্ট হওয়া। জল দূষণ, মৃত্তিকা দূষণ রোধ করার জন্য সরকারি আইন কঠোরভাবে বলবৎ করতে হবে। উপসংহারে আমরা লিখছি পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা। এই গভীর সংকটের মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশের দূষণের মাত্রা না বাড়ে। নেক্সট, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভূমিকা। তো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রথমে লিখছি ভূমিকা। বর্তমান যুগে বিজ্ঞানকে এড়িয়ে চলা সম্ভব নয়। আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিভিন্নভাবে বিজ্ঞান জড়িয়ে আছে। প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান। সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে শোবার সময় পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি, যেমন ব্রাশ, পেস্ট, রান্নার জিনিসপত্র, বাসন, টিভি, ফ্রিজ, ফ্যান, ঔষধ এবং যাতায়াতের জন্য বিভিন্ন প্রকার গাড়ি, যেমন মোটর বাইক, অটো রিক্সা, টোটো, বাস, ট্রেন, সাইকেল, মোটর সাইকেল প্রভৃতি বিভিন্ন প্রকার গাড়ি, নৌকো, স্টিমার প্রভৃতি জলযান ও বায়ুযান আমাদেরকে প্রতিদিনের কর্মক্ষেত্রে খুব কম সময়ে ও সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় এবং আমাদের প্রতিদিনের জীবনকে কর্মমুখর করে তোলে। বিজ্ঞানের অপকারিতা, অর্থাৎ যে বিজ্ঞানের যে খারাপ দিক সেটা আমরা লিখছি। দেখো, পৃথিবীতে সকল জিনিসেরই ভালো মন্দ উভয় দিকই রয়েছে। যন্ত্রের উপর নির্ভর করতে গিয়ে আজ মানুষ দিন দিন শ্রমবিমুখ হয়ে পড়ছে। ক্রমশ কমে যাচ্ছে মানুষের স্বনির্ভরতা, ফলে শরীরে নানা রোগ এসে বাসা বাঁধছে। বিজ্ঞানের ব্যবহার সম্পূর্ণরূপে নির্ভর করে প্রয়োগকর্তার উপর। উদাহরণস্বরূপ বলা যায়, পরমাণু শক্তি যেমন ব্যাপক মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে, তেমনি এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে সম্পূর্ণ পৃথিবীর জীবজগৎকে। মানুষের লোভ, হিংসা তথা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দিন দিন বিজ্ঞান নানান খারাপ কাজে ব্যবহৃত হচ্ছে। এরপর লিখছি আমরা উপসংহার। দেখো, উপসংহারে আমরা কী লিখব? দৈনন্দিন জীবনে প্রয়োজনের প্রতি ক্ষেত্রে নব সৃষ্টির সম্ভার মানুষের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছে যে বিজ্ঞানের প্রগতি মন্ত্র সভ্যতার প্রাণ প্রদীপ। বিজ্ঞান যেন দৈনন্দিন জীবনে বিধাতার আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ওকে, এইভাবে আমরা এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট, অর্থাৎ তোমাদের যে ফাইনাল এক্সাম হবে 2026 সালে, তার বাংলা বিষয়ের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি মডেল প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলি আমরা আলোচনা করলাম ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সেই সঙ্গে পাঠ্য বইগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। পাঠ্য বইয়ের প্রতিটা গল্প, ওকে, কবিতা সবগুলো কিন্তু ভালোভাবে রিডিং করবে এবং এই প্রশ্নপত্র এবং এই যে মডেল প্রশ্নপত্র আমরা দিলাম এটাও ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। যদি এর পিডিএফ তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরও পাবে। এখানে পেড কোর্সে কিন্তু দেওয়া থাকবে এবং প্রথমে অ্যাপটিকে ডাউনলোড করে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তারপরে দেখো, সবার উপরে যে অংশ দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি ক্লিক করো, ওকে, এখানে ক্লিক করলে তোমরা যদি ক্লাস 9-এর কোর্স নিতে চাও, তাহলে ক্লাস 9 যে লেখা রয়েছে এটাকে সিলেক্ট করবে। ওকে, যেমন দেখো, আমি যে এগুলো সব সাদা হয়ে আছে, মানে কোনো কিছু সিলেক্ট করা নেই। আমি ক্লাস 9টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করে ইয়েস বাটন যদি ক্লিক করি, তাহলে ক্লাস 9-এর যে কোর্সগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবে। ঠিক আছে, যেমন প্রথমে রয়েছে গণিত, ইংরাজি,
ঠিক আছে। গণিত আর ইংরাজি এবং ভৌত বিজ্ঞান, এখানে কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া নেই, শুধুমাত্র 5টি করে মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে, যার সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয় এবং 5টি প্র্যাকটিস সেট দেওয়া আছে, যেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এগুলো 69 করে এর প্রাইস রাখা হয়েছে। এবং তারপর দেখো জীবনবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, এরপর ইতিহাস আর বাংলা, এগুলোর অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে। তারপর 5টা করে মডেল কোশ্চেন পেপার সেট থাকবে, 5টা করে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। ওকে, মডেল কোশ্চেন পেপারগুলো সম্পূর্ণ উত্তর থাকবে। এগুলোর 119 টাকা করে প্রাইস রয়েছে, নিতে পারো। অথবা সব সাবজেক্ট একসাথে নিতে চাইলে 499 টাকা তোমরা দিয়ে এটা কিন্তু নিতে পারো। এখানে প্লে লিস্টে যদি ক্লিক করো, তারপর কন্টেন্ট অপশানে যদি ক্লিক করো, সমস্ত দেখো মানে সাবজেক্ট ওয়াইজ এগুলো সব চলে আসবে। ওকে, যে কোনো সাবজেক্টের উপর ক্লিক করলে তুমি সেখান থেকে এর যে পিডিএফ সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে। তো প্রথমে তো আমাদের এটাকে পারচেস করতে হবে, তার জন্য যে বাই নাও অপশান রয়েছে, এখানে বাই নাওতে ক্লিক করে ওকে অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।